প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের সাথে আছি মহিউদ্দিন মুকুল স্যার। আজকে আলোচনা করব হস্তান্তরযোগ্য ঋণের দলিলের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় পার্ট নিয়ে। আশা করি আজকে চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটি যদিও ছোট কিন্তু বেশ একটু একটু কঠিন আছে, বা কিন্তু বুঝে বুঝে বললে যথেষ্ট সহজ মনে হবে তোমাদের কাছে। আমি আমার গত লেকচারে অর্থাৎ লেকচার 9 আলোচনা করেছিলাম ব্যাংক নোট, সরকারি নোট কি এর বৈশিষ্ট্য পর্যন্ত। তো আজকে আমি পুনরায় ব্যাংক নোট, সরকারি নোট কি সেখান থেকে রিভিউ করব এবং আরেকবার আলোচনা করে চ্যাপ্টারটি শেষ করে দেব। আমরা প্রথমেই চলে যাব আমরা প্রথমেই চলে যাব যে সরকারি নোট কি এর বৈশিষ্ট্য। সাধারণত একটি দেশে সরকার কর্তৃক ও নিজ দায়িত্বে বিহিত মুদ্রা নোটের প্রচলন করে থাকে। আর এই ধরনের নোট কি বলা হয়? সরকারি নোট। আমি আগে বলেছি বিহিত মুদ্রা কি। যেমন আমাদের বাংলাদেশের বিহিত মুদ্রা হচ্ছে টাকা, যুক্তরাষ্ট্রের বিহিত মুদ্রা হচ্ছে ডলার, পাকিস্তানের এবং ভারতের বিহিত মুদ্রা হচ্ছে রুপি। তেমনি ইউরোপের বিহিত মুদ্রা হচ্ছে ইউরো। তাহলে তোমরা বুঝতে পেরেছো বিহিত মুদ্রা কি। তাহলে কোনো একটি দেশের সরকার যখন নিজ দায়িত্বে এই বিহিত মুদ্রা নোটের প্রচলন করে তখন তাকে সরকারি নোট বলে। এখন আমাদের দেশে 1 টাকা, 2 টাকা, 5 টাকা থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 500, 1000 অনেকগুলো সব নোটই সরকারি নোট নয়। এখানে দেখো আমি বলেছি যে 1 টাকা, 2 টাকা, 5 টাকার কাগজের নোট কে সরকারি নোট বলা হয়। যদিও কয়েনকে বা ধাতব মুদ্রা যা আছে এগুলোকে বিহিত নোট বা সরকারি নোট বলা হয়। আর সরকারের পক্ষে অর্থ সচিব স্বাক্ষর প্রদান করে থাকেন। হ্যাঁ, আরেকটি বিষয়, টাকার উপর অর্থ মন্ত্রণালয় লেখা থাকে এবং লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক, এখানে এরপরে রয়েছে দেখো 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকা, এই অনেক পুরানো আমলের 1 টাকার নোট। এটা আমি যদি নিজেও দেখি নাই, তারপরে ওটা পেয়েছি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে, তাই দিয়ে দিলাম। তো দেখো এই যে এই সবগুলো টাকা হচ্ছে, যদি এখানে কয়েন দেই নাই কিন্তু এই সবগুলোই টাকা হচ্ছে সরকারি নোট। আচ্ছা, এরপরে আমরা সরকারি নোটের কিছু বৈশিষ্ট্যতে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ যে আহ, সরকারি নোট প্রচলনকারী কর্তৃপক্ষ হচ্ছে সরকার। আর সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয় এই নোটগুলো প্রকাশ করে এবং সেখানে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, যার কাজে টাকার উপরে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তোমাদের কারো পকেটে এখন 2 টাকা, 5 টাকার নোট থাকলে তোমরা বের করে মিলিয়ে দেখতে পারো। এরপর হচ্ছে আইনের স্বীকৃতি। যেহেতু এটা সরকার সরকারি নির্দেশে অর্থ মন্ত্রণালয় প্রকাশ করে, কাজের আইনের ভিত্তি এবং স্বীকৃতি মজবুত। এই নোটের এরপরে রয়েছে রূপান্তর অযোগ্যতা। সরকারি নোট কখনোই রূপান্তর করা যায় না, যেহেতু এটা দেশীয় বিহিত মুদ্রায় প্রচলিত রয়েছে। গ্রহণের বাধ্যবাধকতা। যেহেতু সরকারি নোটের আকৃতি বা সাইজ ছোট, অর্থাৎ 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা, তুমি এটা কাউকে গ্রহণে বাধ্য আহ, বাধ্য করতে পারো না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তোমার কাছে 50,000 টাকা চায়, তুমি যদি তাকে 2 টাকার নোটের 50,000 বান্ডেল দাও, তাহলে তো অনেক পরিমাণ হয়ে যাবে। সে যদি এটা নিতে অস্বীকৃতি জানায় তাহলে তুমি তাকে এটা বাধ্য করতে পারো না। ঠিক আছে? তো এইটা হচ্ছে সরকারি নোটের এক ধরনের সীমাবদ্ধতা। সীমিত ধরন, যেহেতু সরকারি নোটের পরিমাণ হচ্ছে 3টা, 1 টাকা, 2 টাকা ও 5 টাকা। যদিও আগে 5 টাকা ছিল না, 5 টাকা কয়েক বছর আগে অন্তর্ভুক্ত করেছে। আগে ছিল শুধুমাত্র 1 টাকা, 2 টাকা। তাহলে সরকারি নোট হচ্ছে 3টা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। ধাতব মুদ্রাকেও সরকারি নোট বলা হয় থাকে। এরপরে সীমিত ব্যবহার। যেহেতু এই নোটের আকৃতিগুলো ধরন এবং আকৃতি সীমিত, কাজেই এগুলোকে আকৃতি ছোট এবং পরিমাণও ছোট এবং ধরনও ছোট, সীমিত। এই জন্য এই ব্যবহারও অত্যন্ত সীমিত। অর্থাৎ বড় ধরনের লেনদেনে সীমিত ব্যবহার করা হয়ে থাকে, বড় ধরনের লেনদেনে ব্যাংক নোটের ব্যবহারই বেশি হয়ে থাকে। আচ্ছা, আমরা এবারে চলে যাব ব্যাংক নোট কি ও ব্যাংক নোটের বৈশিষ্ট্যতে। সাধারণত সরকারের অনুমতিক্রমে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোটকে ব্যাংক নোট বলা হয়। তোমরা একটু মনে রাখবে যে সরকারের অনুমতিক্রমে কেন্দ্রীয় ব্যাংক ইস্যুকৃত নোটকে ব্যাংক নোট বলে। তাহলে যেমন আমাদের দেশে আগে সর্বোচ্চ নোট ছিল 500 টাকা, কিন্তু 2011 অথবা 12 সালের দিকে 1,000 টাকার নোটে করা হয়েছে। তাহলে এই বিষয়টা কিন্তু সরকারের নির্দেশে কেন্দ্রীয় ব্যাংক করেছে। তাহলে সরকারের অনুমতিক্রমে বা নির্দেশে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোটকে ব্যাংক নোট বলে। আমাদের দেশে প্রচলিত ব্যাংক নোট আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500, 1,000। তাহলে আহ, আহ, আমাদের আরেকটি কথা বলে রাখি যে বর্তমানে 200 টাকারও নোট বের হয়েছে। এই 200 টাকার নোটটাও ব্যাংক নোট। আমি আমি জানি না তোমরা দেখেছো কিনা।
200 টাকার নোটকে এখন ব্যাংক নোট বলে, তাহলে এখানে 200 টাকার নোটও চলে আসবে, 1 2 3 4 5 6 7টা, তাহলে ব্যাংক নোট হচ্ছে আমরা বলবো 60টি 200 টাকার নোটকে নিয়ে। আচ্ছা, এই ব্যাংক নোটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে লেখা থাকে বাংলাদেশ ব্যাংক, প্রত্যেকটা টাকার উপরে লেখা থাকবে বাংলাদেশ ব্যাংক, সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং অর্থ সচিবের স্বাক্ষর থাকে না, থাকে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা গভর্নরের স্বাক্ষর। আচ্ছা, আমরা এরপর একটু ছবি দেখতে চলে যাই। দেখা যাচ্ছে এখানে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 100 টাকা, 200 টাকার নোটের ছবি আমি এখানে দেইনি। এরপরে হচ্ছে 1000 টাকা নোট। তোমরা একটু খেয়াল করো, প্রত্যেকটি টাকার উপরে লেখা থাকে বাংলাদেশ ব্যাংক এবং গভর্নরের স্বাক্ষর। বাংলাদেশ ব্যাংক, এই যে দেখো এখানে বাংলাদেশ ব্যাংক লেখা আছে, দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে প্রত্যেকটা এইখানে এই যে বাংলাদেশ ব্যাংক লেখা আছে, বাংলাদেশ ব্যাংক লেখা আছে, বাংলাদেশ ব্যাংক লেখা আছে, প্রত্যেকটা টাকার উপরে বাংলাদেশ ব্যাংক লেখা আছে, এবং এখানে গভর্নরের স্বাক্ষর, এই যে গভর্নরের স্বাক্ষর খুব ছোট দেখা যাচ্ছে, গভর্নরের স্বাক্ষর। আচ্ছা, এরপর আমরা চলে যাব ব্যাংক নোটের কিছু বৈশিষ্ট্যতে। এখানে প্রথমে আছে প্রচলনকারী কর্তৃপক্ষ। ইতিমধ্যে তোমরা বুঝে ফেলেছ যে ব্যাংক নোটের প্রচলনকারী কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সরকারি নির্দেশে বাংলাদেশ ব্যাংক এই নোটের প্রচলন করে থাকে, আইনের স্বীকৃতি। যেহেতু সরকারের নির্দেশে বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান, কাজে এর আইন স্বীকৃতি, আইনের গ্রহণযোগ্যতা এবং স্বীকৃতি রয়েছে। প্রতিশ্রুতির উল্লেখ। আচ্ছা, ব্যাংক নোটে এক ধরনের প্রতিশ্রুতি থাকে বা প্রতিশ্রুতির উল্লেখ থাকে, এজন্য এখানে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাক্য দিতে বাধ্য থাকিবে। আরেকটি বিষয়, ধরো বাংলাদেশ ব্যাংক কোনো একটি নোট যদি ব্যান্ড করে ফেলে অথবা অচল ঘোষণা করে থাকে, ধরো বাংলাদেশ ব্যাংক 1000 টাকার নোট সমস্ত অচল ঘোষণা করলো, তোমার কাছে 1000 টাকার নোটের 1 লক্ষ টাকার পরিমাণ থাকলো, তাহলে ওই টাকা নিয়ে যদি তুমি বাংলাদেশ ব্যাংকে হাজির হও, তাহলে 1 লক্ষ টাকার সমপরিমাণ অন্য নোট দিয়ে তোমাকে সেই টাকার ঘাটতি পূরণ করে দেবে। আচ্ছা, ব্যাপক ব্যবহার। যেহেতু এই নোটের সরকারি নোটের তুলনায় এর পরিধি বা পরিমাণ বড়, কাজে বড় ধরনের লেনদেনে এই নোট ব্যবহার করা হয়। আচ্ছা, শিক্ষার্থী, এরপর আমরা একটা ভিন্ন টপিকে চলে আসছি, ব্যাংক ড্রাফট। এই নামটার সাথে তোমরা অনেকেই পরিচিত, বিশেষ করে যাদের বাবা মা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, মামা চাচা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, যে ব্যাংক ড্রাফটটা আসলে কি। আসলে ব্যাংক ড্রাফটটা হচ্ছে যে কোনো ব্যাংক শাখা বা তার অন্য কোনো শাখা ব্যাংকে বা তার প্রতিনিধি ব্যাংকে যখন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশ অনুসারে অন্য কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ চাহিদা মাত্র প্রদানের লিখিত নির্দেশ দিয়ে থাকে, তাকে ব্যাংক ড্রাফট বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধরো কোন একটা ব্যক্তি সোনালী ব্যাংকে গিয়ে 10 লাখ টাকা একটি ব্যাংক ড্রাফট করলো এবং বললো অমুক ব্যক্তিকে প্রদান করুন, তাহলে ওই ব্যক্তিকে বা তার আদেশ অনুসারে অন্য ব্যক্তিকে প্রদান করুন, আর এই টাকাটা প্রদান করবে সোনালী ব্যাংকের অন্য কোনো শাখা। তো এইটা হচ্ছে ব্যাংক ড্রাফট। আসলে ব্যাংক ড্রাফট বাংলা বলা ব্যাংক আজ্ঞাপত্র। এই ব্যাংক আজ্ঞাপত্র চেক হিসাবে গণ্য করা যায় না। এটা 1881 সালের হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইনের 3 ধারায় বলা আছে। আর চাহিদাপত্র প্রদানের নির্দেশ থাকে বলে একে চাহিদাপত্র দেয় আজ্ঞাপত্র বলা থাকে। তাহলে ব্যাংক আজ্ঞাপত্রকে চাহিদাপত্র দেয় বা আজ্ঞাপত্র বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, দেখো এখানে ব্যাংক ড্রাফটের দুইটা আমি ছবি দিয়েছি, যে একটা হচ্ছে এসএসবিসি ব্যাংকের, একটা আছে এখানে ব্যক্তির নাম আছে এবং টাকার পরিমাণ উল্লেখ আছে, 2,50,000 ইউএস ডলার, অনেক পরিমাণ। আচ্ছা, তাহলে এই যে এটা হচ্ছে ব্যাংক ড্রাফটের একটি চিত্র। আমরা এবার পরবর্তী স্লাইডে চলে যাব। পে অর্ডার, এই নামটার সাথে তোমরা সচরাচর বেশ পরিচিত। আচ্ছা, পে অর্ডারটা হচ্ছে যে দলিলের মাধ্যমে ব্যাংকের কোনো একটি শাখা এর প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে, তাকে পে অর্ডার বলে। বর্তমানে চাকরি বাকরির ক্ষেত্রে পে অর্ডার অত্যন্ত জনপ্রিয়। আচ্ছা, এই পে অর্ডার হচ্ছে হস্তান্তর অযোগ্য ঋণের দলিল। এই এই উল্লেখ প্রাপক ছাড়া অন্যকে প্রদান করা হয় না। অর্থাৎ তুমি যদি কোনো ব্যক্তির নামে পে অর্ডার তৈরি করো, ধরো তুমি তোমার এক বন্ধু আব্দুর রহমান, তার নামে একটা পে অর্ডার করলে, এই পে অর্ডারটি আব্দুর রহমান ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রদান করবে না, কিন্তু ব্যাংক আজ্ঞাপত্র ছিল যে তার আদেশ অনুসারে অন্য কোনো ব্যক্তিকে প্রদান করতে পারে। আচ্ছা, পে অর্ডারের আদেশটা এবং আদেশটাও একই শাখায় হয়ে থাকে। ধরো তুমি সোনালী ব্যাংক বংশাল শাখা থেকে 10,000 টাকার একটি পে অর্ডার করলে আব্দুর রহমানের নামে,
ওই সোনালী ব্যাংক বংশাল শাখায় ওই 10,000 টাকার পে অর্ডার আব্দুর রহমানকে প্রদান করবে। আচ্ছা, পে অর্ডারে সাধারণত অবশ্যই দাগ কাটা হয়, আর দাগ কাটা না হলে নগদ অর্থ পরিশোধ করা হয়ে থাকে। আচ্ছা, দাগ কাটা কি, এটা দাগ কাটা কি কেন করা হয় এটা নিয়ে চেক চ্যাপ্টারে অর্থাৎ এর পরবর্তী চ্যাপ্টারে আমরা আলোচনা করব, সেখানে তোমরা বুঝতে পারবে। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো যে চেক, ব্যাংক নোট কি, এর বৈশিষ্ট্য কি, সরকারি নোট কি, এর বৈশিষ্ট্য কি, তারপরে ব্যাংক ড্রাফট কি, এর বৈশিষ্ট্য কি, পে অর্ডার কি, এর বৈশিষ্ট্য কি। আচ্ছা, দেখো এখানে আমি পে অর্ডারের কয়েকটি ছবি দিয়েছি। এটা সিম্পলি একটা চেকের মতোই, কিন্তু এখানে দাগ কাটা থাকে। এই যে এটাকে বলে এসি পে অনলি, হ্যাঁ, অর্থাৎ যার নামে দেওয়া আছে শুধুমাত্র তার অ্যাকাউন্টে এই টাকা চলে যাবে, নগদ টাকা দেওয়া হবে না। আর দাগ দাগ কাটা যদি না থাকতো তাহলে সরাসরি এই ব্যক্তিকে নগদ টাকা দিয়ে দিত। মানে দাগ কাটার অর্থ হলো যে এই ব্যক্তিকে টাকা দেবে, কিন্তু তাকে নগদে দেবে না, তার অ্যাকাউন্টে টাকাটা প্রবেশ করিয়ে দেবে। আচ্ছা, এখন আমরা চলে যাব যে ব্যাংক ড্রাফট ও পে অর্ডারের মধ্যে পার্থক্য। আচ্ছা, ব্যাংক ড্রাফট ও পে অর্ডারের মধ্যে হস্তান্তর, প্রথম পার্থক্য রয়েছে হস্তান্তর অযোগ্যতা। আচ্ছা, আমি যদি এখন প্রশ্ন করি যে বিগত আলোচনা থেকে তোমরা কি বলতে পারবে যে ব্যাংক ড্রাফট এবং পে অর্ডারের মধ্যে মূল পার্থক্যটা কি? হ্যাঁ, এখানে যতগুলো পয়েন্টস রয়েছে একটু দেখো ভালো করে। আচ্ছা, এই দুটো বিষয়ে হস্তান্তর অযোগ্য এক ধরনের ঋণের দলিল। আর দলিলের পক্ষের কথা যদি আমরা বলি, 2 নম্বরে দলিলের যে পক্ষ, ব্যাংক ড্রাফট প্রস্তুতকারী ব্যাংক শাখা, প্রাপক ও আদিষ্ট বা পরিশোধকারী ব্যাংক শাখা, এই 3টি পক্ষ থাকে। তাহলে তোমাকে বুঝতে হবে যে ব্যাংক ড্রাফটের মোট পক্ষ থাকে কয়টি? 3টি। আর পে অর্ডারের প্রস্তুতকারী ব্যাংক শাখা ও প্রাপক, এই 2টি পক্ষ থাকে। আচ্ছা, এখন ব্যাংক ব্যাংক ড্রাফট সাধারণত দেশে বিদেশে সর্বত্র ব্যবহৃত হয়। পে অর্ডার কেবলমাত্র দেশে এবং একই নিকাশঘরের কার্যক্ষেত্র। তাহলে আমরা দেখলাম যে ব্যাংক ড্রাফট হচ্ছে দেশে এবং বিদেশে ব্যবহৃত হয়, আর পে অর্ডার হচ্ছে শুধুমাত্র দেশে এবং একই এলাকার যে নিকাশঘর আছে সেই নিকাশঘরের মধ্যে এটা থাকে। আর ব্যবহারিক গুরুত্ব যদি কথা বলি, সাধারণত কার্যক্ষেত্রে ব্যাপক বলে ব্যাংক ড্রাফটের ব্যবহারিক গুরুত্ব বেশি, আর কার্যক্ষেত্রে যদি সীমিত বলে সীমিত পে অর্ডারের ব্যবহারিক গুরুত্ব সীমিত। আচ্ছা, এরপরে রয়েছে আমরা কমিশন। আচ্ছা, ব্যাংক ড্রাফটের আদায়কৃত কমিশন তুলনামূলকভাবে পে অর্ডারের চাইতে বেশি, আর পে অর্ডারের কমিশন তুলনামূলকভাবে কম। আচ্ছা, এরপরে এখানে রয়েছে বিকল্প উন্নয়নের প্রভাব, আর অর্থাৎ আচ্ছা, ইলেকট্রনিক ব্যাংকিং সেবার কারণে, যেমন এটিএম কার্ড, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ইত্যাদি কারণে ব্যাংক ড্রাফটের এই ব্যবহার দিন দিন কম পাচ্ছে। ইলেকট্রনিক ব্যাংকিং সেবার প্রভাবে পে অর্ডারের ব্যবহার এখনও তেমন কোনো একটা প্রভাব পড়েনি। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ব্যাংক ড্রাফট এবং পে অর্ডার কি, এবং ব্যাংক ড্রাফট এবং পে অর্ডারের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, তোমরা এই জিনিসটা একটু মনে রাখবে যে হস্তান্তর যোগ্যতা এবং দলিলের পক্ষ, হ্যাঁ, এই দুইটা গুরুত্বপূর্ণ, হস্তান্তর যোগ্যতা এবং দলিলের পক্ষ। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলি ব্যাংক ড্রাফট এবং পে অর্ডারটা কি। ব্যাংক ড্রাফটের সংজ্ঞাটা, আমি পে অর্ডারের সংজ্ঞাটা আরেকবার বলি। সাধারণত চাহিদা মাত্র প্রাপকের অর্থ পরিশোধের জন্য ব্যাংকের এক শাখা কর্তৃক অন্য শাখা বা প্রতিনিধি ব্যাংকে যে লিখিত নির্দেশ দেওয়া হয় তাকে ব্যাংক ড্রাফট বলা হয়। অর্থাৎ সোনালী ব্যাংক তার কোনো প্রতিনিধি ব্যাংকের শাখা অথবা সোনালী ব্যাংকের অন্য একটি শাখাকে কোনো ব্যক্তিকে টাকা প্রদানের চাহিদা মাত্র প্রদান করার নির্দেশ দেওয়া থাকে। আর পে অর্ডার হচ্ছে যে দলিল ইস্যুর মাধ্যমে ব্যাংক দলিলের প্রাপ্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নিশ্চয়তা তাকে পে অর্ডার বলে। অর্থাৎ একই ব্যাংকের একই শাখা থেকে এটা পরিশোধ করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে যে দলিলের ইস্যুর মাধ্যমে ব্যাংক দলিলের প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নিশ্চয়তা দেয় তাকে পে অর্ডার বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ব্যাংক ড্রাফট এবং পে অর্ডার কি। আচ্ছা, এরপরে আমি যেহেতু তোমাদের এই স্লাইডে সরকারি নোট এবং ব্যাংক নোটের আলোচনা করেছি, তাহলে সরকারি নোট এবং ব্যাংক নোটের কিছু পার্থক্যের কথা আমি আলোচনা করি, তাহলে তোমরা বুঝতে পারবে, আর একটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই ব্যাংক নোট এবং সরকারি নোট কি এখান থেকে মাঝে মধ্যে উদ্দীপক আসে। আচ্ছা, সরকারি নোটের কথা যদি বলি, যে দেশের সরকার নিজ দায়িত্বে এই বিহিত মুদ্রা হিসেবে এই সরকারি নোট প্রচলন করে।
আর ব্যাংক নোটের কথা বললে যদি সরকারের অনুমতিতে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংক নোট ইস্যু করে থাকে। আচ্ছা, ইস্যুকারী কর্তৃপক্ষ সরকারের অর্থ মন্ত্রণালয় আর হচ্ছে সরকারের ব্যাংক হিসাবে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে থাকে। আর আমাদের দেশে 1, 2, 5 টাকার নোট এবং কাগজের ধাতের মধ্যে হচ্ছে এই সরকারি নোট। আর ব্যাংক নোটের ক্ষেত্রে 10, 20, 50, 100, 200, 500, 1000 টাকার নোট হলো ব্যাংক নোট। আচ্ছা, সরকারি নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে আর ব্যাংক নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষর থাকে। সরকারি নোটের আইনগত ভিত্তি অনেক শক্তিশালী। ব্যাংক নোটের আইনগত ভিত্তি সরকারি নোটের মতো শক্তিশালী নয়। আচ্ছা, সরকারি নোটে চাহিদা মতো ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে লেখা থাকে না, কিন্তু ব্যাংক নোটে চাহিদা মতো ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে লেখা থাকে। সরকারি নোটের উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা থাকে, আর ব্যাংক নোটের উপরে আমি বলেছি তোমাদেরকে যে বাংলাদেশ ব্যাংক লেখা থাকে। আর স্বাক্ষর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকে। আচ্ছা, সাধারণত কম মূল্যমানের ক্ষেত্রে এরূপ নোট ব্যবহার করা হয়, এই ব্যবহার সীমিত। সাধারণত বেশি মূল্যমানের নোট গুলো ব্যাংক নোট বিদায়ের ব্যবহার অনেক বেশি। তো আমার বিশ্বাস যে তোমরা সরকারি নোট কি ব্যাংক নোট কি এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের এই চ্যাপ্টারের আলোচনা শেষ। আশা করি এই চ্যাপ্টারে আর কোনো টপিকস নেই। তোমাদের সাথে নেক্সট আমি আলোচনা করব বিমার টপিকস নিয়ে, অর্থাৎ আমি বিমা শেষ করব, কারণ ব্যাংকিং পার্টের আমাদের অলরেডি বেশ কতগুলো চ্যাপ্টার শেষ। ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, তারপরে ব্যাংক হিসাব, হস্তান্তরযোগ্য ঋণের দলিল, আমাদের এই চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেছে। আমরা যে বিমার, যেহেতু তোমাদের প্রিটেস্টের সিলেবাসে 2টি চ্যাপ্টার রয়েছে, আমরা বিমার প্রথম যে চ্যাপ্টার নেক্সট ক্লাসে বিমার চ্যাপ্টারটি শুরু করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা। আর কোনো সমস্যা যদি হয়ে থাকে বিগত যে কোনো লেকচারে যারা জয়েন করতে পারো নাই, বা পরবর্তীতে ভিডিওটি শুনেছো, হ্যাঁ, ভিডিওটি শোনার পরে যে কোনো চ্যাপ্টারে যে কোনো টপিকে কোনো বুঝতে সমস্যা হলে, যেহেতু আমি তোমাদের ফিনান্স এবং ম্যানেজমেন্ট দুইটি টপিক্স, দুটি সাবজেক্টে ক্লাস নিচ্ছি, আমাকে তোমরা মেসেঞ্জারে ইনভেস্ট করবে। আমি আশা করি তোমাদেরকে পুনরায় রিভিউ ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আজ ততদিন আমার সাথেই থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর উইথ মি।